নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে যে সিরিজটা আমি শুরু করেছি, আজকে সেখানে আমরা পড়ব পিএমশ্রী স্কুল। এটি ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্কুলগুলোকে আধুনিক এবং আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। তো সেই রকমই একটা প্রকল্প হচ্ছে এই পিএমশ্রী। যারা আমরা ইন্টারভিউর জন্য পড়াশোনা করছি, ইন্টারভিউ দেব, এবং বর্তমানে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, এবং তার সাথে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলেরই এই পিএমশ্রী স্কুল সম্পর্কে জানা উচিত। আজকে আমরা এই পিএমশ্রী সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবো। এটা কি, কিভাবে আবেদন করব, কারা সুযোগ সুবিধা পাবে, এই সবটা কিন্তু আজকে আমরা এই প্রকল্পের মাধ্যমে আলোচনা করব। এই পিএমশ্রী নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সবার প্রথমে শুরু করতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। গোটা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু থাকলেও পশ্চিমবঙ্গে কিন্তু এতদিন ন্যাশনাল এডুকেশন পলিসির পরিবর্তে স্টেট এডুকেশন পলিসির উপর নির্ভর করে স্কুলগুলো চলছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর, অর্থাৎ নতুন সরকার গঠনের পর, পশ্চিমবঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি গ্রহণ করা হয়েছে, এবং তার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রীয় যে প্রকল্প, অর্থাৎ ভারত সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হতে চলেছে। আমরা দেখলাম নতুন সরকার গঠনের পরই একটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেশন হবে, সেটা জানানো হলো। তারপর আমরা স্কুল ব্যাগ পলিসি দেখলাম। বিদ্যাঞ্জলি প্রকল্প তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করা হয়েছে। তোমরা যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখবে তারা অবশ্যই গিয়ে বিদ্যাঞ্জলি এবং স্কুল ব্যাগ পলিসি দুটো বিষয়টাই একটু দেখে নিও, কারণ ইন্টারভিউ রেসপেক্টে এই দুটো টপিকই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এই ন্যাশনাল এডুকেশন পলিসি হাত ধরে শিক্ষা ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে এই পিএমসি প্রকল্প। এবার এই পিএমসি প্রকল্পটা কি? ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্কুলগুলিকে আধুনিক করে তোলা। বেসরকারি স্কুলগুলোর চাহিদা এখন বাড়ছে। তার কারণ কি? তার কারণ ওই বেসরকারি স্কুলগুলো অনেক বেশি আধুনিকতায় মোড়া। সেখানে বিভিন্ন রকম ফেসিলিটিস রয়েছে, কম্পিউটারের সিস্টেম রয়েছে, স্মার্ট ক্লাসরুম রয়েছে, স্মার্ট বোর্ড রয়েছে, এবং খেলাধুলার জন্য আলাদা একটা ব্যবস্থা রয়েছে। সেখানে মাঠ একদম বাউন্ডারি দিয়ে ঘেরা। কিন্তু সরকারি স্কুলে টেট পাস করার যোগ্য টিচার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বাচ্চার গার্জেনরা বাচ্চাদেরকে বেসরকারি স্কুলগুলোতে ভর্তি করাচ্ছেন শুধুমাত্র পরিকাঠামোর জন্য। স্কুলগুলোকে আধুনিক করে তোলা, আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা, তার জন্যই কিন্তু এই পিএমশ্রী। পিএমশ্রী সম্পূর্ণ কথাটি হচ্ছে প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, অর্থাৎ উদীয়মান ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিক করে তোলার জন্য প্রধানমন্ত্রী স্কুল। এই প্রকল্পের অধীনে কিন্তু নতুন করে কিছু বিদ্যালয় স্থাপন করা হচ্ছে না, বা নতুন করে স্কুল তৈরি করা হচ্ছে না। এই প্রকল্পে কি করা হচ্ছে? এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত এক্সিস্টিং স্কুলগুলো রয়েছে, সেই সমস্ত স্কুলগুলোর মধ্যে কয়েকটি স্কুলকে সিলেক্ট করা হবে। সেই ধাপ যাচাইয়ের পদ্ধতিটা বলবো কিভাবে সিলেক্ট করা হবে। তো সেই সিলেকশনের পর সেই স্কুলগুলোকে আধুনিক করে তোলা হবে। এখন কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে, আর বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ আগে টিচাররা কি করতেন? শুধু পরীক্ষা নিতেন, নিজেরা পরীক্ষা নিতেন, বাচ্চাদের পড়াতেন। আর এখন টিচারদের কিন্তু নিজেদেরকে পড়তে হবে এবং তার সাথে সাথে পরীক্ষাও দিতে হবে। মানে আমি একবার ট্রেনিং করে নিলাম ডিএলএড, আমি একটা পরীক্ষা দিয়ে দিলাম, টেট পাস করে গেলাম, ব্যাস মিটে গেল, সেটা কিন্তু বিষয়টা নয়। সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছেন যে যারা টেট পাস করেনি, যে 150 নম্বরের বর্তমান যে টেট হচ্ছে সেই টেট পাস করেননি যারা, কিন্তু 5 বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় টেট দিতে হবে। আমরা অলরেডি দেখে নিয়েছি, এই সিদ্ধান্ত এসেছে। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কোর্সের সঙ্গে আমাদের যুক্ত করা হচ্ছে। অলরেডি দীক্ষা পোর্টাল, সেখানে নিষ্ঠা নিষ্ঠা প্রকল্পের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন রকম কোর্সে নথিভুক্ত করতে মানে নাম নথিভুক্ত করতে হবে। বিভিন্ন রকম কোর্স সেখানে করতে হবে এবং সেখানে একটা পরীক্ষা হবে। পরীক্ষার একটা নাম্বার পাওয়ার একটা বিষয় রয়েছে, যে 70% পেতে হবে, তবে তিনি পাস করবেন, এবং সেখানে একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ নিজেকে কিন্তু আপগ্রেড করতে হবে। তার কারণ শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু পাল্টাচ্ছে। স্কিল ডেভেলপ করতে হবে আমাদের। কিভাবে আমরা বাচ্চাকে আরো আনন্দদায়ক পরিস্থিতিতে
পড়াতে পারি, আরো সুন্দর করে পড়াতে পারি, বাচ্চাদেরকে বোঝাতে পারি, হাতে কলমে শিক্ষা দিতে পারি, সেটাই কিন্তু বর্তমানে আস্তে আস্তে মুখস্থ বিদ্যার পরিবর্তে কিন্তু হাতে কলমে শিক্ষা, এবং শিক্ষা হবে জয়ফুল লার্নিং, আনন্দদায়ক শিক্ষা এবং প্লেফুল লার্নিং, অর্থাৎ খেলার ছলে বাচ্চারা শিখবে। তো এই যে ধারণা, এটা কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন শিক্ষা ব্যবস্থা, এটা তো মানতেই হবে। তার কারণ আগে পড়ানোর ধরন ছিল আলাদা, এখন পড়ানোর ধরন হয়ে গেছে আলাদা। আমরা ট্রেনিং সেশনে দেখেছি কিভাবে পড়াতে হবে, সেগুলো আমাদেরকে শেখানো হয়েছে, কিভাবে পড়ানোর দরকার আছে। আমরা টিএলএম ব্যবহার শিখেছি, সবকিছুই তো আমরা শিখে এসেছি, কিন্তু তারপরেও আমাদের নিজেদেরকে আপগ্রেড করতে হবে, যাতে বাচ্চাদের কাছে আমরা আরো আকর্ষণীয় ভাবে পড়াটা বোঝাতে পারি। উদীয়মান ভারতের মুখ্যমন্ত্রী প্রকল্পের মাধ্যমে কিছু স্কুলকে সিলেক্ট করা হবে। সেই স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে সেই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ করা হবে। ভারতবর্ষের 14,500টা স্কুলকে বেছে নেওয়া হবে এবং সেখানে ভারত সরকার টাকা দিয়ে সেই স্কুলের সমস্ত রকম মান উন্নয়নের চেষ্টা করবে। এই মডেল স্কুলগুলো প্রত্যেকটা ব্লকে সাধারণত দুটো করে স্কুলকে সিলেক্ট করা হবে মডেল স্কুল হিসাবে, এবং এই মডেল স্কুলগুলোকে দেখে আশেপাশে যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে তারাও তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার আছে বা পরিকাঠামো যে উন্নয়ন করার দরকার আছে, যেটুকু না করলে এই পিএমসি প্রকল্পে আবেদন করতে পারবে না সেই সমস্ত স্কুলগুলো সেটা কিন্তু করার চেষ্টা করবে, যেটা আগামী দিনে কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। এই পিএমসি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র হাত ধরেই এসেছে, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র একটা অংশ। পিএমসি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই প্রত্যেকটা স্কুলের কাছে একটা লিস্ট এসছে, সেই পিডিএফ ফাইল মতো এসছে একটা, এবং সেই পিডিএফ ফাইলে আমরা দেখতে পাচ্ছি কিছু স্কুলের নাম রয়েছে। প্রত্যেকটা ব্লক ওয়াইজ কিছু স্কুলের নাম আমরা সেখানে দেখতে পাচ্ছি। সাধারণত কিভাবে স্কুলগুলোকে সিলেক্ট করা হয়েছে, খুব সম্ভবত বোধহয় যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, যে স্কুলগুলো একটু বড় স্কুল, যেখানে জায়গা আছে, বিভিন্ন বিষয়গুলোকে দেখেই হয়তো এই স্কুলগুলোকে সিলেক্ট করা হয়েছে। তো সেই স্কুলের একটা লিস্ট কিন্তু আমাদের স্কুলগুলোতে এসে পৌঁছেছে। এবার স্কুলগুলোতে এসে পৌঁছানোর পর আমাদের সেখানে আবেদন করতে হচ্ছে। সব স্কুল কিন্তু আবেদন করতে পারবে না। যে যে স্কুলের নাম ওই লিস্টে আছে সেই পার্টিকুলার স্কুল কিন্তু এখানে আবেদন করবে। এখানে আবেদনের আমরা দেখলাম 3টে ধাপ রয়েছে। তাহলে প্রথমে হচ্ছে আমরা আবেদন করব। কারা আবেদন করবে? যারা অলরেডি এই যে লিস্ট সরকারের, পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের পক্ষ থেকে এসেছে সেই লিস্টের নাম আছে, সেই স্কুলগুলো আবেদন করবে। আবেদন করার কিছু পার্ট রয়েছে যেখানে বিভিন্ন বিষয়গুলোকে দেখাতে হয়েছে, মানে স্কুলে আমার পাঁচিল আছে কিনা, স্কুলে অ্যাডিশনাল ক্লাসরুম রয়েছে কিনা, কতগুলো অ্যাডিশনাল ক্লাসরুম রয়েছে, সেখানে স্কুলে বিল্ডিং এর অবস্থা কেমন, সিডব্লিউএস এর জন্য আলাদা টয়লেট আছে কিনা, টিচারদের জন্য আলাদা টয়লেট আছে কিনা, বিভিন্ন রকম ধাপ প্যারামিটার সেখানে রয়েছে, এবং সেগুলোকে যেখানে যাদের স্কুলে যেরকম অবস্থা সেইভাবে করতে হয়েছে, মানে ঠিক ইয়েস অর নো করে মানে ইয়েটা ফিল আপ করতে হয়েছে। এবারে এইটা ফিল আপ করার পর 3টে ধাপে প্রক্রিয়াটা হবে। এই যে প্যারামিটার গুলো রয়েছে সেই প্যারামিটার অনুযায়ী স্কুলগুলোকে নাম্বার দেওয়া হবে, এবং স্কুলগুলোকে নাম্বার দেওয়া হয় মানে যেখানে স্টুডেন্ট সংখ্যা বেশি তারা একটা পার্সেন্টেজ নাম্বার, যেমন 1000-এর ওপরে হলে একটা পার্সেন্টেজ নাম্বার পাচ্ছে, স্কুলে মাঠ থাকলে তারা একটু এগিয়ে যাচ্ছে, স্কুলে যদি ল্যাবের ব্যবস্থা থাকে তারা একটু এগিয়ে যাচ্ছে। এবার এইরকম কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারের উপর ভিত্তি করে তাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে। শহর অঞ্চলের যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদেরকে 70% পেতে হবে, তবে তারা এই যে ধাপ, এই ধাপে তারা উত্তীর্ণ হবে, এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 60%। এবার এই ধাপে উত্তীর্ণ হওয়ার পর সরজমিনে তদন্ত হবে, অর্থাৎ ওনারা আসবেন স্কুলগুলোকে ভিজিট করবেন। ভিজিট করার পর সব দিক থেকে যদি মনে হয় যে না এই স্কুল পাওয়ার যোগ্য, তখন সেই স্কুল মডেল স্কুল হিসেবে এই পিএমসি প্রকল্পে সুযোগ পাবে। এবার আমরা দেখব যে যে স্কুলগুলো সিলেকশন পাবে, অর্থাৎ প্রত্যেকটা ব্লক থেকে দুটো করে স্কুল প্রাথমিক পর্বে সিলেকশন হবে। টোটাল হচ্ছে 14,500টা স্কুলকে সিলেকশন করা হবে। এবার এরা কি সুযোগ সুবিধা পাবে বা এখানকার ছাত্রছাত্রীরা স্পেশাল কি ট্রিটমেন্ট পাবে সেগুলো আমরা ধাপে ধাপে পড়বো, অর্থাৎ পিএমসির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। প্রথমত এই পিএমসিতে 5টা প্রধান বৈশিষ্ট্য থাকবে। প্রথম হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা গ্রিন স্কুল। ইকো ফ্রেন্ডলি বা গ্রিন স্কুল বলতে আমরা সাধারণত কি, প্লাস্টিক বর্জন করতে হবে, অর্থাৎ সেখানে প্লাস্টিকের ব্যবস্থা থাকবে না, প্রচুর গাছপালা ঘেরা একটা স্কুল থাকবে, এখানে সোলার প্যানেল থাকবে, অর্থাৎ
সূর্যের রশ্মিকে ওই প্যানেলে ফেলে যে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা, মানে সৌরশক্তিকে এখানে কাজে লাগানো হবে। যে কম্পাউন্ডটা হবে সেই কম্পাউন্ডটা হচ্ছে সম্পূর্ণভাবে প্লাস্টিক বর্জন হবে, সোলার প্যানেল থাকবে, এখানে জল সংরক্ষণ মানে বৃষ্টির জলকে সংরক্ষণের ব্যবস্থা থাকবে, বৃষ্টির জলকে সংরক্ষণ করে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। পুষ্টি বাগান, অর্থাৎ স্কুলের নিজস্ব বাগান থাকবে, সবজি, যেটা আমরা সকলেই জানি যে বিভিন্ন স্কুলগুলোতে, যে সমস্ত স্কুলগুলো পাঁচিল দিয়ে ঘেরা, সেই সমস্ত স্কুলগুলোই কিচেন গার্ডেন তৈরির ব্যবস্থা আছে, সেখানে নিজেরাই তারা সবজি তৈরি করে, সবজি ফলান এবং সেই সবজি দিয়ে মিড ডে মিলের রান্না টান্না হয়, সেটা আমরা সকলেই জানি। দ্বিতীয়ত হচ্ছে উন্নত যে সমস্ত পরিকাঠামো, সেই সমস্ত উন্নত পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, সেখানে স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি থাকবে, ল্যাবের ব্যবস্থা থাকবে, ডিজিটাল বোর্ডের ব্যবস্থা থাকবে, খেলাধুলা করার আধুনিক সরঞ্জাম থাকবে, খেলাধুলার একটা নির্দিষ্ট জায়গা মানে মাঠ থাকবে এবং তার একটা আধুনিক সরঞ্জাম থাকবে। এবার 3 নম্বর কি পরিবর্তন আসছে, সেটা হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি, মানে বাচ্চাকে টিচাররা কিভাবে পড়াবেন। আমরা সকলেই জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে জয়ফুল লার্নিং এর কথা, মুখস্থ বিদ্যার পরিবর্তে খেলার ছলে শিক্ষা অর্থাৎ প্লেফুল লার্নিং, হাতে কলমে শিক্ষা। সেই কারণেই তো শিক্ষকদের জন্য আধুনিক ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকার জন্য। এই যে ল্যাবের ব্যবস্থার কথা বললাম, এই ল্যাবের সঙ্গে আমাদের যে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ব্যবস্থা থাকবে, অর্থাৎ এক কথায় ক্লাসরুমগুলো হয়ে উঠবে স্মার্ট ক্লাসরুম, যেখানে ডিজিটাল বোর্ড থেকে শুরু করে সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা থাকবে। বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা, বৃত্তিমূলক শিক্ষা মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা, বিভিন্ন রকম ভোকেশনাল যে ট্রেনিং গুলো রয়েছে সেই ট্রেনিং গুলোর ব্যবস্থা। বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষার প্রতি ছাত্রছাত্রীরা আগ্রহী হয়ে উঠছে, তাদেরকে বিভিন্ন রকম যাতে স্বনির্ভর করা যায়, মানে প্রধান উদ্দেশ্যই হচ্ছে ছাত্র বা ছাত্রীকে স্বনির্ভর করে, এবং এই স্বনির্ভর করার ক্ষেত্রে এই যে হাতে কলমে শিক্ষা বা স্কিল যে লার্নিং এর কিন্তু খুব গুরুত্ব রয়েছে। আগে আমরা যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি, আমরা স্কুলে যেতাম, একটা নির্দিষ্ট পড়া আমাদেরকে দিয়ে দেওয়া হতো, আমরা মুখস্থ করে নিতাম, মিটে যেত, তারপর আমরা সেই পরীক্ষা দিতাম, পাশ করতাম, সার্টিফিকেট নিতাম। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে না, ছাত্রছাত্রীদের এমনভাবেই তৈরি করতে হবে, এমনভাবেই তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে হবে যাতে সেই শিক্ষক, যাতে সেই ছাত্র বা ছাত্রীটি যখন স্কুল জীবনের পরে সে যেন নিজের একটা মানে একটা নির্দিষ্ট সেক্টরে সে যেন কাজ করার সুযোগ পায়, বা সে কোনো একটা জায়গায় যার প্রতি তার আগ্রহ রয়েছে সেই সমস্ত জায়গায় সে যেন কাজের একটা সুযোগ করে নিতে পারে, এবং একটা কর্মঠ ভারতীয় মানে একটা কর্মঠ মানুষ হিসাবে যেন সে আত্মপ্রকাশ করতে পারে। 5 নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণ, যেটা আমি একটু আগেই বলছিলাম যে শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার যে যুগান্তকারী পরিবর্তন আসছে, সেই যুগান্তকারী পরিবর্তনে নিজেকে মানিয়ে নিতে হবে। আগে শিক্ষকরা ছিল শুধুমাত্র নিজেরা পড়াতেন, পরীক্ষা নিতেন, কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা এতটাই পাল্টে গেছে যে শিক্ষকদেরকেও রীতিমতো নিজেদেরকে পড়াশোনা করতে হবে, তাদের বিভিন্ন কোর্স করতে হবে, সেই কোর্সে পাশ করতে হবে, তার তার একটা সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে, যেটা আমি বলছিলাম অলরেডি নিষ্ঠা প্রকল্পের মাধ্যমে সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, এবং তাদেরকে সেই প্রশিক্ষণটা নিতেই হবে। এই প্রশিক্ষণটা নেওয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে বাচ্চার কাছে শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করে করে তোলা। আমাদের পড়ানোর স্টাইলটাও কিন্তু আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে রীতিমতো আগামী দিনের জন্য নিজেদেরকে আপডেট রাখতে হবে। এবার এই যে পিএমসির মাধ্যমে যে সমস্ত স্কুলগুলোকে সিলেক্ট করা হবে এবং যারা পিএমসি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে, যে সমস্ত স্কুলগুলো, সেই সমস্ত স্কুলগুলোর ক্ষেত্রে এই যে প্রকল্পের টাকা, কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত একটা স্কিম, সেগুলো 60% বা বেশিরভাগ যে অনুদানটা, সে আর্থিক সহায়তাটা সেটা সেন্ট্রাল দেয় এবং কিছুটা স্টেট দেয়, সেটা সংশ্লিষ্ট স্টেটকে দিতে হয়। তো এখানে 60-40 একটা রেশিও ধরে নেওয়া হচ্ছে যে সেন্ট্রাল 60% টাকা দেবে এবং স্টেটকে 40% টাকা দিয়ে সেই পিএমসি প্রকল্পের কাজটা সম্পূর্ণ করতে হবে। এই প্রকল্পের কতগুলো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, একটা মডেল স্কুল তৈরি করা, অর্থাৎ সেখানে স্মার্ট ক্লাসরুম থাকবে, ল্যাব থাকবে, ডিজিটাল যে ক্লাসরুম থাকবে, খেলাধুলার বিভিন্ন রকম আধুনিক সামগ্রী থাকবে সেইটা।
আধুনিক এবং মানসম্মত শিক্ষা, অর্থাৎ সেই স্কুলে শিক্ষার মান উন্নত হবে, অর্থাৎ সেখানে বাচ্চা হাতে কলমে শিখবে, মুখস্থ বিদ্যার পরিবর্তে বাচ্চা হাতে কলমে নতুন কিছু শিখবে। 4 নম্বর কি, পরিবেশ বান্ধব স্কুল হিসাবে স্কুলটাকে তৈরি করা। শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে সমস্ত শিশুর জন্য আনন্দদায়ক শিক্ষাকে সুনিশ্চিত করা। এই যে পিএমসি প্রকল্প হবে, সেই প্রকল্পের আমরা কি কি সুবিধা দেখতে পাবো? আধুনিক ক্লাসরুম বা মডেল স্কুল, হাতে কলমে শিক্ষা, ডিজিটাল লার্নিং এর ব্যবস্থা, আর একটা হচ্ছে ভোকেশনাল যে ট্রেনিং গুলো দেওয়া হয়, সেই ট্রেনিং এর মাধ্যমে ছাত্রছাত্রীকে বিভিন্ন রকম মানে আগামীর ভবিষ্যতের জন্য ছাত্রছাত্রীদেরকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা। যে সমস্ত স্কুলের লিস্ট এসে গেছে, মানে যে সমস্ত স্কুল লিস্টে রয়েছে, তারা যদি এইবারের যে নির্দিষ্ট মাপকাঠি রয়েছে বা প্যারামিটার রয়েছে, সেই মাপ অনুযায়ী তারা যদি পাশ করতে না পারে, তাহলে আগামী বছরের জন্য তারা আবার পুনরায় আবেদন করতে পারবে। তারা এই একটা বছর তারা সময় পাবে তাদের স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে ডেভেলপ করার জন্য। তার কারণ সরকার একটা সুযোগ সুবিধা দেবে, আমাকে নিজেকে হাঁটতে হবে, তবে তো সরকার আমাকে আরো এক ধাপ এগিয়ে দেবে। আমি যদি নিজেই হাঁটতে না পারি, তাহলে সরকার আমাকে কিভাবে হাঁটাবে? তাহলে আমাকে 2 পা এগোতে হবে, সরকার আমার জন্য 4 পা এগোবে। এইটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই পিএমসি প্রকল্প। তো আজকে আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করলাম। এটা যারা ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা আমরা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যারা অভিভাবক অভিভাবিকা রয়েছে, যাদের বাচ্চারা আমাদের প্রাইমারি স্কুলে পড়ে, তাদের জন্যও কিন্তু এটা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে। এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সকলকে।